তাদের যে নতুন বিল্ডিংটা করবে এইটা যেন একটা গ্রিন বিল্ডিং হয়। এখন গ্রিন বিল্ডিং কি, এইটা কিন্তু এই যে আপনারা যে অথরিটিগুলো আছে, ন্যাশনাল হাউজিং অথরিটি, রাজক, বৃহৎ গণপূর্ত, পরিবেশ, এই সকলকে মিলে আমরা জানি যে গার্মেন্টস সেক্টরে অনেক গ্রিন বিল্ডিং হয়েছে এবং তারা ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন পাচ্ছে। আমাদের একটা মডেল ডেভেলপ করা হচ্ছে যে একটা গ্রিন বিল্ডিং এ কি ইট ব্যবহার হবে নাকি ইট ব্যবহার হবে না, অন্য কোনো লেস কার্বন ইন্টেন্সিভ মেটেরিয়াল ব্যবহার করা হবে, লাইটিং কেমন হবে। কয়েকদিন আগে কোথায় গেলাম, একটা সার্কিট হাউসে গিয়ে দেখলাম ব্রিটিশ আমলের সার্কিট হাউস, সেইখানে আপনাকে আলো জ্বালতে হয় না, কারণ ভেন্টিলেশনটা এরকম করেছে যে লাইট দিতে হচ্ছে না। তাহলে এই প্যারাডাইম শিফটের ক্ষেত্রে এইটা কিন্তু আমরা যদি এখন থেকেও কাজ শুরু করি, এটা খুব জটিল কিছু না, কিন্তু গ্রিন বিল্ডিং এর একটা প্যারামিটার এবং ডিজাইন মডেল আমরা মেটেরিয়াল আমরা ঠিক করে দিতে পারব। এবার আরেকটা কথা বলি, ন্যাশনাল হাউজিং অথরিটিতে যে আপনারা যে প্রেজেন্টেশন দিলেন সেখানে কোথায় কোথায় আপনারা প্লট ফ্ল্যাট করছেন সেটা বলেছেন, কিন্তু আপনাদেরকে প্লট এবং ফ্ল্যাটের পাশাপাশি কিন্তু দুর্যোগ সহনশীল বসতির কথা ভাবতে হবে। আমরা দেখি যে বিভিন্ন বেসরকারি পর্যায়ে এমন বাসা করা হচ্ছে যে বাসাগুলো বন্যার পানি বাড়ার সাথে সাথে ওইগুলো উঁচু হতে পারে। আবার মোবাইল হাউসের কথাও বলা হচ্ছে। তো দুর্যোগ সহনশীল গ্রিন হাউসের যেমন একটা মডেল দরকার, গ্রিন বিল্ডিং এ দুর্যোগ সহনশীল বিল্ডিং গুলোর কিন্তু মডেল ডেভেলপ হয়ে যাওয়া দরকার। আপনাদেরকে একটা অফার দিই, আমাদের জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডে আমরা ছোট ছোট প্রকল্পে অর্থায়ন। আপনারা যদি মনে করেন যে জলবায়ুর ঝুঁকিতে থাকা মানুষগুলোর জন্য আপনারা এই যে বেসরকারি পর্যায়ে যে উদ্যোগগুলো হয়েছে এগুলোকে সরকারি পর্যায়ে স্কেল আপ করবেন, তার একটা মডেল ডেভেলপ করবেন, এটার জন্য কিন্তু একটা প্রকল্প আপনারা সাবমিট করতে পারেন। সরকারি পর্যায়ে উপকূলীয় অঞ্চলে, বন্যা প্রবণ অঞ্চলে, নদী ভাঙন অঞ্চলে এগুলোর ম্যাপিং আছে। এরকম বসতি প্রচলন করা আমাদের জন্য জরুরি হয়ে পড়েছে। এখন যেটা আগেই বললাম যে বসতি মানে কেবল মাথা গোজার ঠাই না, বসতি মানে একটা কম্প্রিহেন্সিভ জিনিস। আমাদেরকে সেগুলো চিন্তা করে উন্নয়ন পরিকল্পনায় হ্যাঁ বা না বলতে হবে। আবার বসতি মানে কিন্তু কারো কারো কাছে শুধুমাত্র মাথা গোজার ঠাইটা, সে এত কিছু আপনার আমার মতো চিন্তা করে না, তার তো কোনো থাকার জায়গায় নেই। তো আপনারা জাজিরাতে প্রচন্ড নদী ভাঙন হলো, এটা আনএক্সপেক্টেড ছিল, কারণ ওইখানে বাঁধ দিয়ে প্রোটেকশন ছিল, তারপরেও পদ্মা সেতুর কারণে এবং বড় বড় অবকাঠামোর কারণে নদীগুলো হঠাৎ করে কোন দিক দিয়ে ভাঙবে এটা আমরা কেউ বলতে পারি না। একটা যদি মডেল এলাকা নেই নদী ভাঙনের, একটা যদি মডেল এলাকা নেই বন্যার, সেখানে বসতি কেমন হওয়া উচিত, এটা সাস্টেইনেবল হবে এবং এই জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সহনশীল হবে, এটা কিন্তু আমরা একটা উদ্যোগ আমাদের সময় গ্রহণ করতে পারি। আরেকটা হচ্ছে বিকেন্দ্রীকরণ। আপনারা তো ন্যাশনাল হাউজিং অথরিটি, আপনারা বিকেন্দ্রীকরণের অনেক কয়েকটা মডেল হতে পারে। একটা যেটা হতে পারে যে আপনি পার্টনারশিপে যান, আপনি তো সব কাজ করতে পারবেন না। কৃষি মন্ত্রণালয় কি দেশব্যাপী ধান লাগায়? তা তো লাগায়, কৃষকেরা একটু ধান লাগিয়ে খাদ্য সমস্যার সমাধান করে। তো আপনাকে দেশব্যাপী ফ্ল্যাট করতে হবে না, আপনি পার্টনারশিপে যান উইথ লোকাল গভর্নমেন্ট, আপনি পার্টনারশিপে যান উইথ ব্যাংকস, আপনি পার্টনারশিপে যান উইথ কর্পোরেশন, আপনি পার্টনারশিপে যান উইথ এনজিওস। এই যে আমাদের রিহাব আছে, তাদের ব্যবসায়িক মডেলেও তো একটু সিএসআর আনতে হবে। তো সেখানে রিহাবের সাথে পার্টনারশিপের কথা ভাবেন যে রিহাব কেবলমাত্র ঢাকা শহরেই বাড়ি বানাবে তা না, একটা পার্ট অফ ইনকাম অফ রিহাব মেম্বার্স ওই সিএসআর এর ফর্মে কিন্তু এই দুর্যোগ প্রবণ এলাকাগুলোতে আমরা নিয়ে যেতে পারি। এই একটা হচ্ছে যে আমাদের বসতি মানে কি, একটা হচ্ছে গ্রিন বিল্ডিং, একটা হচ্ছে দুর্যোগ সহনশীল বিল্ডিং, আর একটা হচ্ছে বিকেন্দ্রীকরণ থ্রু পার্টনারশিপ। আমরা একটা বছর এরকম করতে পারি কিনা যে এই বছরের নদী ভাঙনে যারা সবকিছু হারিয়েছে আপনারা ডিসিদের সাথে সংযোগটা করে তাদের তালিকা নিয়ে দেখেন যে তাদেরকে তাদের জায়গাতে কিভাবে পুনর্বাসন করা সম্ভব।
বস্তি তো আসলে কোনো বসতি না। আর বস্তিতে কেউ শখ করে তো থাকতেও আসে না, বস্তিতে থাকা তো সম্ভবই না। মানে মানুষ নিতান্ত বাধ্য না হয়ে তো বস্তিতে থাকে না। ফলে বস্তিবাসীর পুনর্বাসন না করে মানুষ যেন বস্তিবাসী না হয়, এই জাতীয় হাউসিং অথরিটির ম্যান্ডেটটা ওইভাবে রিভিজিট করা যায় কিনা, যেখানেই সমস্যাটা হবে সেখানেই আপনারা স্থানীয় প্রশাসনের সহায়তায়, স্বেচ্ছাসেবীদের সহায়তায়, ব্যবসায়ীদের সহায়তায় সেখানেই আপনারা পুনর্বাসন করবেন। এবং বিপুল পরিমাণ খাস জমি কিন্তু অব্যবহৃত এবং দখল হয়ে যাচ্ছে। এই অব্যবহৃত এবং দখল করা খাস জমিগুলোতেই আপনারা সেই হাউজিং প্রকল্পগুলো অন্যের মাধ্যমে সম্পাদন করতে পারেন কিনা। এ পর্যন্ত যত ভালো কাজ করেছেন সব ভালো কাজের জন্য আপনাদেরকে অভিনন্দন। দেশের মানুষের বসতি যদি একটা মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়ে দেওয়া যায় পরবর্তী সরকার এসে, এইটাকেই যদি আমরা আমাদের কর্মকাণ্ডের মূল বিষয় হিসেবে বিবেচনা করি, তবে আমি মনে করি বিকেন্দ্রীকরণের মাধ্যমে, পার্টনারশিপের মাধ্যমে, সবুজ বসতির মাধ্যমে এবং দুর্যোগ সহনশীল বসতি গড়ে তোলার মাধ্যমে অল্প রিসোর্স দিয়েও কিন্তু অনেক মানুষের আমরা অনেক বড় উপকার করতে পারবো। এবং আমাদের ধরনের একটি কথা আছে, সাদকায়ে জারিয়া। এটা আমি আমার পানি উন্নয়ন বোর্ডকে বলি যে এই যে গরিব মানুষগুলোর বাসাগুলো ভেঙে যায় আর এইটা আমরা নদী ভাঙনের সময় নানানভাবে প্রোটেক্ট করি, এটাও তো একটা সাদকায়ে জারিয়া হতে পারে। তো ন্যাশনাল হাউজিং অথরিটি যখন নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্তের জন্য বাসা করে দেবে, এটাও তো একটা সাদকায়ে জারিয়া হিসেবে বিবেচিত হতে পারে। আমাদের কর্মকাণ্ডের মূল কেন্দ্রে আসলে ওই মানুষগুলোকেই রাখতে হবে এবং এইভাবেই আমাদের যে রুলস অফ বিজনেস সেটাকে মডিফাই করতে হবে। আপনারা জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড একটু দেখেন যে আপনারা সত্যি যে মডেলগুলো আছে এগুলোকে স্কেল আপ করার জন্য বন্যাপ্রবণ এলাকাতে, নদী ভাঙন এলাকাতে কিছু করতে চান কিনা। আমাদের পরিবেশ মন্ত্রণালয় থেকে যত রকম সহায়তা দেওয়া প্রয়োজন আমরা সেটাতে প্রস্তুত থাকবো। ধন্যবাদ।